আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আজকে তোমাদের মধ্যে মানবিক জ্ঞানের পক্ষ থেকে আরও একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সমাজবিজ্ঞান প্রথম পত্র থেকে আমরা আজকে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা তোমাদের সূচিপত্রটা দেখে নেব। তোমাদের সমাজবিজ্ঞানে 11টা অধ্যায় আছে। এর মধ্যে তোমাদের যারা এবার 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এখানে 3টি অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং নবম অধ্যায়, এই 3টি অধ্যায় বাদ দিয়ে বাকিটাকে সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই চতুর্থ অধ্যায় আজকে আমাদের আলোচনার বিষয়, যেটা শিরোনাম হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। আজকে আমরা সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ অধ্যায়ের অধীনে 5টি টপিক নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞানের ধারণা, সমাজবিজ্ঞানের প্রকৃতি, সমাজবিজ্ঞানের পরিধি, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি, সমাজবিজ্ঞানের বিকাশধারা এবং সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। তো সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ অধ্যায়ে যে 6টি টপিক আমরা আলোচনা করব, সেই 6টি টপিকে আমরা মূলত কি কি বিষয় পড়ব তার একটা চ্যাপ্টার ম্যাপ আমরা শুরুতেই দেখে নেব, যাতে পুরো অধ্যায়টা আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায় এবং আমরা খুব সহজেই জিনিসটাকে আয়ত্ত করতে পারি। তো দেখি, তো সমাজবিজ্ঞান টপিক 1, সমাজবিজ্ঞানের ধারণা। এই টপিকের অধীনে আমরা পড়ব সমাজবিজ্ঞানের সংজ্ঞা। টপিক 2 হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি। এই টপিকের অধীনে আমরা পড়ব সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান নাকি প্রাকৃতিক বিজ্ঞান, বস্তুনিষ্ঠ নাকি আদর্শিক বিজ্ঞান, তাত্ত্বিক বিজ্ঞান নাকি ব্যবহারিক বিজ্ঞান, মূর্ত বিজ্ঞান নাকি বিমূর্ত বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান নাকি বিশেষ বিজ্ঞান। এরপর টপিক 3 থেকে আমরা সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে পড়ব। পরিধি আলোচনা করতে গিয়ে আমরা পড়ব সমাজতাত্ত্বিক মতবাদ, বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান, ঐতিহাসিক সমাজবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান, গ্রামীণ সমাজবিজ্ঞান, নগর সমাজবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞান, শিক্ষার সমাজবিজ্ঞান, অপরাধের সমাজবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিজ্ঞান, সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান, আইনের সমাজবিজ্ঞান, সামাজিক পরিসংখ্যান। এরপর আমাদের হচ্ছে টপিক 4 হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাগুলো আমরা বিস্তারিত করব। সমাজ সম্পর্কে জানতে, সম্প্রদায় সম্পর্কে জানতে, সংঘ সম্পর্কে জানতে, সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে, সমাজ কাঠামো সম্পর্কে জানতে, সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে জানতে, সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে, সামাজিক বিন্যাস সম্পর্কে জানতে, সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি সম্পর্কে জানতে, উন্নয়ন পরিকল্পনার বাস্তব রূপ সম্পর্কে জানতে, সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়ন সম্পর্কে জানতে এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন সম্পর্কে জানতে আমরা সমাজবিজ্ঞান পাঠ করব। এরপর টপিক 5 হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি এবং বিকাশ ধারা। সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি ও বিকাশ ধারা এই শিরোনামে আমরা মূলত সমাজবিজ্ঞানের বিকাশে কি কি অবদান আছে এবং তার প্রভাবগুলো কি সেগুলো আমরা পড়ব। এই ক্ষেত্রে আমরা গ্রিক দার্শনিক প্লেটো এবং এরিস্টটল, ইবনে খালদুন, মেকিয়াভেলি, টমাস মোর, ভিগো, মন্টেস্কু, কদরসে, অগাস্ট কোত, কার্ল মার্কস, চার্লস ডারউইন, হারবার্ট স্পেন্সার, সিগমুন্ড ফ্রয়েড, ফ্রেডারিক লোপলে, মর্গান, টেইলর, ওনাদের অবদান এবং প্রভাব সম্পর্কে পড়ব। তাহলে চলো এবার শুরু করা যাক আমাদের মূল পাঠে আমরা প্রথমেই টপিক 1 সমাজবিজ্ঞানের ধারণা সম্পর্কে পড়ব। সমাজবিজ্ঞানের ধারণা, আমরা প্রথমে জানি যে সমাজবিজ্ঞানের ধারণা সম্পর্কে সমাজবিজ্ঞান আসলে কি। সমাজবিজ্ঞান বা সোসিওলজি হলো একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের সমাজ, সামাজিক আচরণ, বিভিন্ন প্রতিষ্ঠান ও গোষ্ঠীগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করে। এটি সামাজিক কাঠামো, সংস্কৃতি, আচরণ ও পরিবর্তনের উপরে আলোকপাত করে। অর্থাৎ সমাজবিজ্ঞান যে সমাজের যে মানুষ আছে, তারপরে সামাজিক মানুষের যে আচরণ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজের যে গোষ্ঠীগুলো আছে তাদের সম্পর্কে এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটি নিয়ে মূলত আলোচনা করে।
এবং সমাজবিজ্ঞান একটি কাঠামো, এটি একটি সামাজিক কাঠামো, সংস্কৃতি ও আচরণ পরিবর্তনের উপরও এই সমাজবিজ্ঞান আলোচনা করে। এরপরে আমরা দেখব সমাজবিজ্ঞানের সংজ্ঞা। বিভিন্ন সমাজবিজ্ঞানীরা সমাজবিজ্ঞান সম্পর্কে কি সংজ্ঞা দিয়েছেন সেটা আমরা দেখব। সমাজবিজ্ঞানের সংজ্ঞায় অগাস্ট কোথ বলেছেন যে সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা যা সমাজের গঠন ও পরিবর্তন ব্যাখ্যা করে। এমিল ডুরখিম বলেছেন সমাজবিজ্ঞান হলো সামাজিক বাস্তবতাকে অধ্যয়ন করার বিজ্ঞান যা ব্যক্তি থেকে পৃথক ও স্বাধীন। এরপর ম্যাক্স ওয়েবার বলেছেন সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকলাপের ব্যাখ্যামূলক অধ্যয়ন যা মানুষের আচরণের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক স্থাপন করে। তো এখানে এমিল ডুরখেইম একটু সামান্য ভুল হয়েছে, আমরা এটা সংশোধন করে নেব। তো সমাজবিজ্ঞানের সংজ্ঞায় আমরা তিনজন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা পড়লাম এবং আমি তোমাদেরকে বলে রাখতে চাই যে সমাজবিজ্ঞানীদের সংজ্ঞাগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে, কেননা তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নে কোনো একজন সমাজবিজ্ঞানীর যে উক্তি সেটা কিন্তু তুলি দিয়ে জিজ্ঞাসা করতে পারে এই উক্তিটি কে করেছেন। সেক্ষেত্রে তুমি যদি এই সংজ্ঞাগুলো ভালোভাবে মুখস্থ না করো তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে। যাই হোক, সমাজবিজ্ঞান হলো সমাজের গঠন, পরিবর্তন, মানবাচরণ ও সামাজিক প্রতিষ্ঠান নিয়ে গবেষণা করা একটি বিজ্ঞান। এরপরে আমরা দেখব যে দ্বিতীয় টপিক সমাজ বিজ্ঞানের প্রকৃতি। তো সমাজ বিজ্ঞানের প্রকৃতি আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে সমাজ বিজ্ঞান সামাজিক বিজ্ঞান নাকি প্রাকৃতিক বিজ্ঞান। সমাজ বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, এটি মানুষের আচরণ, সামাজিক আচরণ, সম্পর্ক, প্রতিষ্ঠান, সংস্কৃতি এবং সমাজের গঠন ও পরিবর্তন নিয়ে আলোচনা করে। আবার সমাজ বিজ্ঞান একটি প্রাকৃতিক বিজ্ঞান, যেমন পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ইত্যাদি প্রাকৃতিক জগতের নিয়ম ও প্রক্রিয়া নিয়ে গবেষণা করে। কিন্তু সমাজবিজ্ঞান মানুষের সামাজিক জীবনের জটিলতা ও গতিশীলতা বোঝার চেষ্টা করে। দ্বিতীয়ত দেখব বস্তুনিষ্ঠ নাকি আদর্শিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ এবং আদর্শিক উভয় দিক থেকেই সমাজবিজ্ঞানকে বিবেচনা করা হয়। এটি বস্তুনিষ্ঠভাবে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করে, কিন্তু সমাজের মূল্যবোধ, বিশ্বাস, সংস্কৃতি ইত্যাদি আদর্শিক বিষয়গুলোকে গুরুত্ব দেয়। তাই এটি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ বা সম্পূর্ণ আদর্শিক নয়, বরং উভয়ের সমন্বয়ে এটি কাজ করে। এরপরে আমরা দেখব তাত্ত্বিক বিজ্ঞান নাকি ব্যবহারিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান তাত্ত্বিক বা থিওরিটিক্যাল এবং ব্যবহারিক বা অ্যাপ্লাইড উভয় দিক থেকেই রয়েছে। তাত্ত্বিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে এটি সামাজিক তত্ত্ব, ধারণা ও মডেল তৈরি করে। আর ব্যবহারিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে এটি সমাজের সমস্যা সমাধান ও নীতি প্রণয়নে সাহায্য করে। যেমন সামাজিক অসমতা, দারিদ্র, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে গবেষণা করে ব্যবহারিক সমাধান প্রস্তাব করে। এরপরে আমরা দেখব 4 নাম্বার মূর্ত বিজ্ঞান নাকি বিমূর্ত বিজ্ঞান। সমাজবিজ্ঞান কি মূর্ত নাকি বিমূর্ত সেই বিষয়টি আমরা দেখব। সমাজবিজ্ঞান মূর্ত কনক্রিট এবং বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট উভয় ধরনের বিষয়বস্তু নিয়ে কাজ করে। মূর্ত দিক থেকে এটি সমাজের বাস্তব ঘটনা, প্রতিষ্ঠান এবং মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। আর যদি আমরা বিমূর্ত দিক থেকে বলি তাহলে এটি সামাজিক সম্পর্ক, মূল্যবোধ, সংস্কৃতি এবং তত্ত্ব নিয়ে গবেষণা করে। এরপর আমরা দেখব সাধারণ বিজ্ঞান নাকি বিশেষ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান আসলে কি? এটি কি কোনো সাধারণ বিজ্ঞান নাকি বিশেষ বিজ্ঞান? তো সমাজ বিজ্ঞান একটি বিশেষ বিজ্ঞান, স্পেশাল সায়েন্স। এটি বিশেষভাবে সমাজ ও সামাজিক ঘটনাবলী নিয়ে গবেষণা করে। সাধারণ বিজ্ঞান যেমন পদার্থবিদ্যা বা জীববিদ্যা প্রকৃতির সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করে, কিন্তু সমাজ বিজ্ঞান শুধুমাত্র মানুষের সামাজিক জীবন ও সম্পর্ক নিয়ে কাজ করে। তবে এটি সমাজের সাধারণ নিয়ম ও ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করে। তো সমাজ বিজ্ঞান যেহেতু সমাজ ও সামাজিক ঘটনাবলী নিয়ে কাজ করে, তাই এটিকে বলা হয়েছে একটি বিশেষ বিজ্ঞান বা স্পেশাল সায়েন্স। তো পরিশেষে আমরা বলতে পারি যে সমাজ বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান যা বস্তুনিষ্ঠ এবং আদর্শিক উভয় দিক থেকেই বিবেচনা করা হয়, এবং এটি তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণার সমন্বয়ে কাজ করে এবং মূর্ত ও বিমূর্ত উভয় ধরনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে।
এটি একটি বিশেষ বিজ্ঞান যা বিশেষভাবে সমাজ ও সামাজিক ঘটনাবলী নিয়ে গবেষণা করে। তাহলে সমাজ বিজ্ঞান একদিকে সামাজিক বিজ্ঞান, অন্যদিকে বস্তুনিষ্ঠ এবং আদর্শিক উভয় দিক থেকেই এটাকে বিবেচনা করা হয়। আবার এখানে তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় বিষয়ে আলোচনা করা হয়। মূর্ত বিমূর্ত যে কোনো বিষয়বস্তু এখানে আলোচনার আওতায় আসে। তবে সমাজবিজ্ঞান একটি বিশেষ বিজ্ঞান, কারণ এখানে বিশেষভাবে সমাজ ও সামাজিক ঘটনাগুলি নিয়ে গবেষণা করা হয়। এরপর আমরা দেখব সমাজবিজ্ঞানের পরিধি। সমাজবিজ্ঞানের পরিধির এই টপিকের অধীনে আমরা আলোচনা করব সমাজতাত্ত্বিক মতবাদ। সমাজতাত্ত্বিক মতবাদ হচ্ছে সমাজবিজ্ঞানের তাত্ত্বিক ভিত্তি, অর্থাৎ এটি সমাজের গঠন, কার্যক্রম, পরিবর্তন এবং মানুষের আচরণ বোঝার জন্য বিভিন্ন তত্ত্ব ও ধারণা প্রদান করে। যেমন কার্ল মার্কসের সংঘাত তত্ত্ব, এমিল ডুরখেইমের কার্যকারণ তত্ত্ব, ম্যাক্স ওয়েবারের ব্যাখ্যামূলক তত্ত্ব, এই সব কিছুই সমাজতাত্ত্বিক মতবাদের অন্তর্ভুক্ত। এরপরে বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান। এই শাখায় অর্থাৎ সমাজবিজ্ঞানের অধীনে বিবাহ, পরিবার, আত্মীয়তা ব্যবস্থা, পারিবারিক সম্পর্কের সামাজিক গঠন ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এটি পরিবারের ভূমিকা, বিবাহের ধরন, সামাজিক পরিবর্তনের প্রভাব, এই বিষয়গুলো খুবই বিস্তারিতভাবে আলোচনা করে। এরপর ঐতিহাসিক সমাজবিজ্ঞান। ঐতিহাসিক সমাজবিজ্ঞান সমাজের ইতিহাস ও ঐতিহাসিক প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করে। এটি সামাজিক পরিবর্তন, বিপ্লব এবং ঐতিহাসিক ঘটনাগুলির প্রভাব নিয়ে গবেষণা করে। তাই সমাজবিজ্ঞানকে ঐতিহাসিক সমাজবিজ্ঞানের অধীনে আলোচনা করা হয়। এরপর দেখব সামাজিক জনবিজ্ঞান। এই শাখায় জনসংখ্যা, জন্ম মৃত্যুর হার, জনসংখ্যার গতিশীলতা, জনসংখ্যার পরিবর্তনের সামাজিক প্রভাব, এই বিষয়গুলো আলোচনা করা হয়। যার কারণে জনসংখ্যার যে বিজ্ঞান অর্থাৎ জনবিজ্ঞান সমাজবিজ্ঞানের পরিধি সেই পর্যন্ত বিস্তৃত হয়। এরপর আমরা দেখব সামাজিক মনোবিজ্ঞান। সামাজিক মনোবিজ্ঞান ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ, মনস্তত্ত্ব এবং সামাজিক প্রভাব নিয়ে গবেষণা করে। এটি সামাজিক সম্পর্ক, মনোভাব এবং সামাজিক প্রক্রিয়াগুলো বোঝার চেষ্টা করে। আর তাই সমাজবিজ্ঞানকে সামাজিক মনোবিজ্ঞানের অধীনে আলোচনা করা হয়ে থাকে। এরপর আমরা দেখব গ্রামীণ সমাজবিজ্ঞান, অর্থাৎ গ্রামীণ সমাজবিজ্ঞান গ্রামীণ সমাজের গঠন, জীবনযাত্রা, অর্থনীতি এবং সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা ও গবেষণা করে। এটি গ্রামীণ উন্নয়ন ও সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখব নগর সমাজবিজ্ঞান, অর্থাৎ নগর জীবনের সমাজবিজ্ঞানের বিস্তৃতি কতটুকু। নগর সমাজবিজ্ঞান নগরায়ন, নগর জীবনের গঠন এবং নগর সমাজের সমস্যা নিয়ে আলোচনা করে। এটি নগরায়নের প্রভাব, নগর জীবনের চ্যালেঞ্জ এবং নগর পরিকল্পনা নিয়ে গবেষণা করে। আর তাই সমাজবিজ্ঞানের পরিধি নগর সমাজবিজ্ঞান পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। 8 নম্বরে আমরা দেখব ধর্মের সমাজবিজ্ঞান, অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে সমাজবিজ্ঞানের বিস্তৃতি কতটুকু। ধর্মের সমাজবিজ্ঞান ধর্মের সামাজিক ভূমিকা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মের প্রভাব নিয়ে গবেষণা করে। এটি ধর্ম ও সমাজের মধ্যে সম্পর্ক কি হবে সেটিও বিশ্লেষণ করে। এরপর আমরা দেখব শিক্ষা সমাজবিজ্ঞান, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে সমাজবিজ্ঞানের পরিধি। শিক্ষার সমাজবিজ্ঞান শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সামাজিক ভূমিকা এবং শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করে। এটি শিক্ষা ও সমাজের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। এরপর দেখব অপরাধের সমাজবিজ্ঞান। অপরাধের সমাজবিজ্ঞান অপরাধের কারণ, অপরাধীর আচরণ এবং অপরাধ নিয়ন্ত্রণের সামাজিক প্রক্রিয়া নিয়ে গবেষণা করে। এটি অপরাধ ও সমাজের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। এরপরে দেখব রাজনৈতিক সমাজবিজ্ঞান, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে সমাজবিজ্ঞানের কি কার্যকারণ রয়েছে সেটা আমরা দেখব। রাজনৈতিক সমাজবিজ্ঞান রাজনীতি, ক্ষমতা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করে। এটি রাজনীতি ও সমাজের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। এরপর দেখব সাংস্কৃতিক সমাজবিজ্ঞান। সাংস্কৃতিক সমাজবিজ্ঞান সংস্কৃতি, সংস্কৃতির প্রক্রিয়া এবং সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে গবেষণা করে। এটি সংস্কৃতি ও সমাজের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। আর তাই সমাজবিজ্ঞানের বিস্তৃতি সংস্কৃতি পর্যন্ত। এরপর দেখব শিল্প সমাজবিজ্ঞান।
শিল্প সমাজবিজ্ঞান শিল্পায়ন, শিল্প প্রতিষ্ঠান, শিল্পের সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করে এবং এটি শিল্প ও সমাজের মধ্যে সম্পর্ক কি হবে তা বিশ্লেষণ করে। এরপর দেখব আইনের সমাজবিজ্ঞান। আইনের সমাজবিজ্ঞান আইন, আইনি প্রতিষ্ঠান, আইনের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করে। এটি আইন ও সমাজের মধ্যে সম্পর্ক কি হবে তা বিশ্লেষণ করে। তাহলে আমরা দেখতে পাই যে সমাজবিজ্ঞানের পরিধি একটি ব্যাপক এবং বিস্তৃত পরিধি। এটি সমাজের প্রায় সকল দিক নিয়ে গবেষণা করে এবং সকল দিকের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্কটা কি হবে সেটি বিশ্লেষণ করে। এর মাধ্যমে সমাজতাত্ত্বিক মতবাদ, বিবাহ, পরিবার, ঐতিহাসিক প্রক্রিয়া, মনোবিজ্ঞান, গ্রামীণ ও নগর জীবন, ধর্ম, শিক্ষা, অপরাধ, রাজনীতি, সংস্কৃতি, শিল্প, আইন এবং সামাজিক পরিসংখ্যান এর আলোচনা এবং সমাজবিজ্ঞানের সাথে এর সম্পর্ক কেমন হবে সেটি উল্লেখ করে এবং আলোচনা করে। এই সকল ক্ষেত্রে সমাজবিজ্ঞানকে একটি বহুমুখী এবং গতিশীল বিজ্ঞান হিসেবেই প্রতিষ্ঠিত। এই সকল দিক সমাজবিজ্ঞানকে একটি বহুমুখী ও গতিশীল বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এরপরে আমরা দেখব সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা সমাজবিজ্ঞান কেন পাঠ করব। সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এই টপিকটি তোমাদের পরীক্ষায় সৃজনশীল অংশের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক, তাই তোমরা এটি মনোযোগ সহকারে দেখবে এবং পড়বে। সমাজবিজ্ঞান আমরা কেন পাঠ করব? নাম্বার 1, সমাজ সম্পর্কে জানতে। অর্থাৎ সমাজবিজ্ঞান আমরা পড়ব, সমাজবিজ্ঞান আমাদের সমাজের গঠন, কার্যক্রম, বিকাশ এগুলো সম্পর্কে গভীর ভাবে জানতে সহযোগিতা করে। এটি সমাজের বিভিন্ন দিক যেমন সংস্কৃতি, মূল্যবোধ, নিয়ম, প্রথা সম্পর্কে ধারণা দেয়। আর তাই আমরা সমাজবিজ্ঞান পাঠ করব। সম্প্রদায় সম্পর্কে জানতে আমরা সমাজবিজ্ঞান পাঠ করব কেন? সম্প্রদায় সম্পর্কে জানতে। সমাজবিজ্ঞান বিভিন্ন সম্প্রদায়ের গঠন, বৈশিষ্ট্য, তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং এটি সম্প্রদায়ের ভূমিকা, তাদের সামাজিক প্রভাব বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংঘ সম্পর্কে জানতে সংঘ বা গোষ্ঠীর গঠন, কার্যক্রম, সামাজিক ভূমিকা বোঝার জন্য সমাজবিজ্ঞান অপরিহার্য। এটি গোষ্ঠীগত আচরণ, নেতৃত্ব এবং গোষ্ঠীগত সম্পর্ক বিশ্লেষণ করে। সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে, অর্থাৎ আমাদের সমাজে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা সামনে আরো বিস্তারিত পড়ব। পঞ্চম অধ্যায়ে যে আমাদের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আরো বেশি করে জানতে সমাজবিজ্ঞান পাঠ করা জরুরি। পরিবার, শিক্ষা, ধর্ম, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি সামাজিক প্রতিষ্ঠানগুলোর গঠন ও কার্যক্রম বোঝার জন্য সমাজবিজ্ঞান পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রতিষ্ঠানগুলোর সামাজিক ভূমিকা এবং তাদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। সমাজ কাঠামো সম্পর্কে জানতে, অর্থাৎ একটি সমাজের কাঠামো কেমন হবে সেই সম্পর্কে জানতে হলে আমাদেরকে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজবিজ্ঞান সমাজের কাঠামো, শ্রেণীবিন্যাস এবং সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে গভীর ধারণা দেয়। এটি সামাজিক অসমতা, ক্ষমতা ও সুযোগ সুবিধা বন্টন নিয়ে আলোচনা করে। এরপরে আমরা সমাজবিজ্ঞান পাঠ করব সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে জানতে। সমাজের যে স্তর বিন্যাস আছে সেই স্তর বিন্যাস, শ্রেণী এবং সামাজিক মর্যাদা সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান আমাদেরকে সহযোগিতা করে। আর সামাজিক অসমতা এবং সামাজিক গতিশীলতা বোঝার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই আমরা এই বিষয়গুলো জানতে ও বুঝতে সমাজবিজ্ঞান পাঠ করব। সমাজবিজ্ঞান পাঠ করার আরো প্রয়োজনীয়তার মধ্যে আছে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে। অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের প্রক্রিয়া যেমন আইন, নিয়ম, প্রথা, মূল্যবোধ সম্পর্কে আলোচনা করে। এটি সমাজের শৃঙ্খলা বজায় রাখার প্রক্রিয়া বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, অর্থাৎ সমাজের যে সদস্যরা আছে, আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্কটি কেমন হবে সেই বিষয়ে জানতে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজবিজ্ঞান ব্যক্তি, গোষ্ঠী এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এটি সহযোগিতা, সংঘাত নিরসন এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার পথ দেখায়। সামাজিক সমস্যা সম্পর্কে জানতে, অর্থাৎ একটি সমাজে আমাদের চলতে গেলে সামাজিক জীব হিসেবে, সমাজের সদস্য হিসেবে বা সমাজের যে প্রতিষ্ঠানগুলো আছে, সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে
সেইগুলোর সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো জানা এবং সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা জরুরি। দারিদ্র, অপরাধ, বেকারত্ব, অসাম্য, পরিবেশ দূষণ ইত্যাদি সামাজিক সমস্যাগুলোর কারণ ও সমাধান বোঝার জন্য সমাজবিজ্ঞান পাঠ অপরিহার্য। এটি সমস্যা বিশ্লেষণ এবং সমাধানের পথ নির্দেশন করে। 9 নম্বরে আছে সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি সম্পর্কে জানতে, অর্থাৎ একটি সমাজ পরিবর্তনশীল। সমাজ সবসময় একই রকম থাকে না, যুগের সাথে সাথে সমাজের কাঠামো এবং সামাজিক বিভিন্ন কার্যক্রমের মধ্যে পরিবর্তন ঘটে। সেই সামাজিক পরিবর্তনের যে গতি প্রকৃতি সেটা সম্পর্কে জানতে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজবিজ্ঞান সামাজিক পরিবর্তনের কারণ, গতি এবং প্রকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এটি প্রযুক্তিগত উন্নয়ন, সাংস্কৃতিক পরিবর্তন এবং রাজনৈতিক বিপ্লবের প্রভাব বিশ্লেষণ করে। এরপর হচ্ছে উন্নয়ন পরিকল্পনার বাস্তব রূপ সম্পর্কে জানতে। সমাজবিজ্ঞান উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ প্রদান করে। এটি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নের প্রক্রিয়া বোঝার জন্য সাহায্য করে। এরপরে আছে আমাদের সামাজিক নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন সম্পর্কে জানতে, অর্থাৎ একটি সমাজে কি কি রীতিনীতি থাকবে এবং সেই রীতিনীতি আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই বিষয়গুলো জানতে আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা জরুরি। বলা হয়েছে সমাজবিজ্ঞান সামাজিক নীতি প্রণয়ন, নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য বিজ্ঞানসম্মত ভিত্তি প্রদান করে। এটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এবং নীতির প্রভাব মূল্যায়ন করে। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন কারণে সমাজবিজ্ঞান সমাজ সম্পর্কে জানতে, সামাজিক নিয়ন্ত্রণ, সমাজের মানুষের মাঝে সম্পর্ক কেমন হবে, সমাজে চলার রীতিনীতি কেমন হবে, সমাজের উন্নয়ন, সেই সমস্যা নির্ধারণ, সেটি সমস্যার কারণ বিশ্লেষণ এবং সমাধান, এরকম নানা কারণে আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। এরপরে আমরা দেখব সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। তো প্রথমে আমরা দেখব সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান। সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি? সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক হলো, নৃবিজ্ঞান মানুষের সংস্কৃতি, সমাজ এবং বিবর্তন নিয়ে গবেষণা করে। সমাজবিজ্ঞান ও মানুষের সামাজিক আচরণ এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। নৃবিজ্ঞান যেমন মানুষের সংস্কৃতি, সমাজ এবং বিবর্তন নিয়ে গবেষণা করে, সমাজবিজ্ঞান সেম মানুষের সামাজিক আচরণ ও সংস্কৃতি নিয়ে কাজ করে। তো সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য হচ্ছে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান উভয়ই মানুষের সামাজিক জীবন, সংস্কৃতি এবং প্রথা এগুলো নিয়ে আলোচনা করে। আর সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্য হলো, নৃবিজ্ঞান প্রাচীন ও আদিম সমাজের দিকে বেশি নজর দেয়, অন্যদিকে সমাজবিজ্ঞান আধুনিক ও জটিল সমাজ নিয়ে গবেষণা করে। এরপর আমরা দেখব সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মাঝে সম্পর্ক কি। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মাঝে সম্পর্ক হলো, রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক প্রতিষ্ঠান, ক্ষমতা এবং শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করে। অন্যদিকে সমাজবিজ্ঞান রাজনৈতিক প্রক্রিয়া, সামাজিক প্রভাব নিয়ে গবেষণা করে। একটি সমাজের রাজনৈতিক প্রক্রিয়াতে কেমন হবে এবং তার সামাজিক প্রভাব কেমন হবে সেটি আলোচনা করে সমাজবিজ্ঞান। আর রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যে ক্ষমতা, যে শাসন ব্যবস্থাগুলো আছে সেটা নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য হচ্ছে, সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান উভয়ই ক্ষমতা, নেতৃত্ব এবং সামাজিক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করছে। রাষ্ট্রবিজ্ঞান করছে রাজনৈতিক প্রতিষ্ঠান, ক্ষমতা এবং শাসন, আর সমাজবিজ্ঞান করছে রাজনৈতিক প্রক্রিয়ার সামাজিক প্রভাব। এই যে দুইটি বিষয়ের আলোচনার ক্ষেত্র একই, পার্থক্য অর্থাৎ সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান শাসন ব্যবস্থা ও নীতির দিকে বেশি নজর দেয়, অন্যদিকে সমাজবিজ্ঞান সামাজিক কাঠামো এবং সম্পর্কের দিকে বেশি গুরুত্ব দেয়। এরপরে আমরা দেখব সমাজবিজ্ঞান এবং অর্থনীতি, এই দুটি বিষয়ের মধ্যে
সম্পর্ক, সাদৃশ্য এবং পার্থক্য। তো সম্পর্ক দেখে আমরা যে অর্থনীতি উৎপাদন, বন্টন এবং ভোগের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, অর্থাৎ পণ্য উৎপাদন, সেই পণ্য কিভাবে বন্টন করা হবে এবং যারা ভোগ করবে তারা কিভাবে ভোগ করবে সেই বিষয়টি আলোচনা করে অর্থনীতি। আর সমাজবিজ্ঞান অর্থনৈতিক প্রক্রিয়ার সামাজিক প্রভাব, অর্থাৎ অর্থনৈতিক যে প্রক্রিয়াগুলো আছে, উৎপাদন, বন্টন, ভোগ, এইগুলোর যে একটি সামাজিক প্রভাব আছে এই বিষয়টা আলোচনা করে সমাজবিজ্ঞান। এরপরে সাদৃশ্য দেখবো আমরা যে সমাজবিজ্ঞান এবং অর্থনীতি উভয়ই সম্পদ বন্টন, শ্রম এবং সামাজিক অসমতা নিয়ে আলোচনা করে। আমাদের অর্থনীতি উৎপাদন, বন্টন, ভোগ নিয়ে আলোচনা করছে, এদিকে সমাজবিজ্ঞানও বন্টন, শ্রম মানে বন্টন, শ্রম এবং ভোগের যে সামাজিক প্রভাব সে বিষয়ে আলোচনা করছে। এই হলো সাদৃশ্য। পার্থক্য, সমাজবিজ্ঞান এবং অর্থনীতির পার্থক্য। অর্থনীতির সংখ্যাগত ও তাত্ত্বিক দিক বেশি বিবেচনা করে, অন্যদিকে সমাজবিজ্ঞান সামাজিক প্রেক্ষাপট ও মানবিক দিক বেশি গুরুত্ব দিয়ে থাকে। এরপর আমরা দেখব সমাজবিজ্ঞান ও ইতিহাস। সমাজবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে কি সম্পর্ক এবং তাদের মধ্যে কি সাদৃশ্য এবং কি বৈসাদৃশ্য রয়েছে সেটা আমরা দেখব। সম্পর্ক আলোচনা করতে গিয়ে আমরা বলবো ইতিহাস অতীত ঘটনাবলী ও তাদের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, অর্থাৎ অতীতে কি কি ঘটনা ঘটেছে এবং সেই তার প্রক্রিয়া কি ছিল সেই বিষয়গুলো আলোচনা করে ইতিহাস। আর সমাজবিজ্ঞান ঐতিহাসিক ঘটনাবলী, যে অতীতে যে ঘটনাগুলো ঘটলো, ইতিহাস যে ঘটনাগুলো বর্ণনা করছে তার সামাজিক প্রভাব নিয়ে গবেষণা করে। তাহলে আমরা সাদৃশ্য দেখতে পাই যে সমাজবিজ্ঞান এবং ইতিহাস উভয়ই সামাজিক পরিবর্তন এবং বিকাশ নিয়ে আলোচনা করছে, এবং বৈসাদৃশ্য বা পার্থক্য দেখতে পাচ্ছি যে ইতিহাস অতীতের দিকে বেশি নজর দেয়, অন্যদিকে সমাজবিজ্ঞান বর্তমান ও ভবিষ্যতের দিকে বেশি গুরুত্ব দেয়। ইতিহাসের যে অতীত ঘটনাবলী, সেই ঘটনাবলী ব্যাখ্যা বিশ্লেষণ, সেই ঘটনাগুলো কেন ঘটলো, কি সমস্যা, সেই সমস্যার সমাধান কি, এই বিষয়গুলো নির্ধারণ করে বর্তমান এবং ভবিষ্যৎ কিভাবে আরো অনেক বেশি উন্নত করা যায় সেই বিষয়টা কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে, যেখানে ইতিহাস কেবলই অতীত নিয়ে আলোচনা করে। এরপর আমরা দেখব সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান, সাইকোলজি এবং সোসিওলজির মাঝে সম্পর্ক, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমরা দেখব। সম্পর্ক দেখব আমরা যে মনোবিজ্ঞান ব্যক্তির আচরণ, চিন্তা এবং আবেগ নিয়ে আলোচনা করে। মনোবিজ্ঞান সাইকোলজি কি নিয়ে আলোচনা করে? একজন মানুষের আচরণ, তার চিন্তা, তার আবেগ, অনুভূতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আর সমাজবিজ্ঞান সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তির আচরণ নিয়ে গবেষণা করে, অর্থাৎ সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে একজন মানুষ সামাজিক জীব হিসাবে, সমাজের একজন সদস্য হিসাবে একজন মানুষের আচরণ, সমাজের অন্যান্য প্রতিষ্ঠান, অন্যান্য ব্যক্তিদের সাথে তার আচরণ কেমন হবে সেই বিষয়গুলো কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে। সাদৃশ্য, সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান উভয় মানুষের আচরণ, মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করে। আর পার্থক্য হচ্ছে মনোবিজ্ঞান ব্যক্তিকে কেন্দ্র করে, অর্থাৎ মনোবিজ্ঞান একজন ব্যক্তিকে নিয়ে চিন্তা করবে, সেই ব্যক্তির আচরণ, সেই ব্যক্তির আবেগ, অনুভূতি, এই বিষয়গুলো চিন্তা করবে সাইকোলজি। কিন্তু সোসিওলজি চিন্তা করবে, সমাজবিজ্ঞান চিন্তা করবে সমাজ ও গোষ্ঠীকে কেন্দ্র করে। সমাজবিজ্ঞান শুধুমাত্র সমাজের একজন মানুষ বা একটি প্রতিষ্ঠানকে নিয়ে কখনো আলোচনা করবে না বা চিন্তা করবে না। সমাজবিজ্ঞান সর্বদা সমাজের সকল মানুষ, সমাজের সকল সদস্য, সকল সামাজিক সংগঠনকে নিয়ে আলোচনা করবে। এরপর আমরা দেখব সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ, সোশ্যাল ওয়ার্কের মধ্যে কি পার্থক্য আছে সেটা আমরা দেখব, এবং তাদের মাঝে কি সম্পর্ক আছে সেটিও আমরা দেখব। প্রথমে দেখব সম্পর্ক। সমাজ কল্যাণ সামাজিক সমস্যার সমাধান ও মানুষের কল্যাণে কাজ করে। সমাজবিজ্ঞান সামাজিক সমস্যার কারণ ও প্রক্রিয়া নিয়ে গবেষণা করে, অর্থাৎ সমাজ কল্যাণ সামাজিক সমস্যাগুলো কি, তার সমাধান কি এবং মানুষের কল্যাণে কি করার প্রয়োজন সেটা আলোচনা করে। আর সমাজবিজ্ঞান সামাজিক সমস্যার কারণটা কি, তার সেই সমস্যা সমাধানের প্রক্রিয়া কি সেই বিষয়ে গবেষণা করে। আমরা সাদৃশ্য দেখব, সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ উভয়ই সামাজিক সমস্যা ও মানুষের কল্যাণ নিয়ে কাজ করে। সামাজিক সমস্যা এবং মানুষের কল্যাণ, এই মূল টপিকের উপরেই সমাজবিজ্ঞান এবং সমাজ কল্যাণ কাজ করে। আর পার্থক্য, সমাজ কল্যাণ ব্যবহারিক ও প্রায়োগিক দিক থেকে বেশি গুরুত্ব দেয়, সমাজ কল্যাণ
ব্যবহারিক এবং প্রায়োগিক। কোন বিষয়ে বেশি গুরুত্ব দেয়? ব্যবহারিক, প্রায়োগিক। অন্যদিকে সমাজবিজ্ঞান তাত্ত্বিক এবং গবেষণামূলক বিষয়ের উপরে বেশি গুরুত্ব দেয়। এটা হলো পার্থক্য। তাহলে এখন আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞান ও মানবিক শাস্ত্রের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এটি নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞানকে একটি গতিশীল বহুমুখী বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই পর্যায়ে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি ও বিকাশ ধারা। অর্থাৎ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা কি ধরনের ভূমিকা পালন করেছেন, তাদের অবদানটা কি এবং প্রভাবটা কি, সেটা আমরা এখন আলোচনা করব। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। এটি সমাজবিজ্ঞানের উৎপত্তি হঠাৎ করে হয়ে যায়নি। এটি কোনো মিরাকেল নয়, বরং ধীরে ধীরে সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে তাল মিলিয়ে সমাজ পরিবর্তন হয়েছে। এজন্য সমাজ পরিবর্তনশীল এবং গতিশীল। এটি বিভিন্ন দার্শনিক, চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানীদের চিন্তা ও গবেষণার মাধ্যমে ধীরে ধীরে বিকশিত হয়েছে। তো আমরা এখন একে একে বেশ প্রায় 15 জন দার্শনিক সম্পর্কে, তাদের অবদান এবং তাদের প্রভাব সম্পর্কে পড়াশোনা করব। তো প্রথমে আমরা বলবো গ্রিক দার্শনিকদের সম্পর্কে। গ্রিক ফিলোসফারদের মধ্যে অন্যতম হচ্ছেন দার্শনিক প্লেটো এবং এরিস্টটল। প্লেটো এবং এরিস্টটল দুজনই আমরা জানি যে গ্রিক দার্শনিক সক্রেটিসের শিষ্য। তো আমরা দেখব সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তাদের অবদানটি কি। প্লেটো এবং এরিস্টটলের মতো গ্রিক দার্শনিকরা সমাজ, রাজনীতি এবং নৈতিকতা নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ একটি সমাজ কি হবে, সেই সমাজের রাজনীতি, পলিটিক্স, সমাজের মানুষের রাজনৈতিক কার্যক্রম, তাদের নীতি নৈতিকতা কিরকম হবে, সেই বিষয়টি আলোচনা করেছেন গ্রিক দার্শনিক প্লেটো, এরিস্টটল। এরপরে তাদের প্রভাবটা কি। প্লেটোর রিপাবলিক বিখ্যাত গ্রন্থ এবং এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ পলিটিক্স, এই দুটি বইয়ে সমাজ ও রাষ্ট্রের আদর্শ গঠন নিয়ে আলোচনা করা হয়েছে, যা পরবর্তীতে সমাজবিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে। অর্থাৎ প্লেটো এবং এরিস্টটল সমাজবিজ্ঞানের ভিত্তি হিসেবে যে দুটি বই লিখেছেন, এই দুটি বই পরবর্তীতে সমাজবিজ্ঞানেরই শুধু ভিত্তি তৈরি করেনি, রাষ্ট্রের আদর্শ কেমন হবে সেটিও বিশ্লেষণ করেছে। এরপর আমরা দেখব ইবনে খালদুন। ইবনে খালদুনকে আধুনিক সমাজবিজ্ঞানের পূর্বসূরি হিসেবে বিবেচনা করা হয়। তার গ্রন্থ মুকাদ্দিমাতে তিনি সামাজিক সংহতি, সমাজের বিকাশ এবং ইতিহাসের দর্শন নিয়ে আলোচনা করেছেন। ইবনে খালদুন হলো একজন বিখ্যাত মুসলিম ফিলোসফার এবং সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে ইবনে খালদুনের অবদান অবশ্যরীয়। তিনি তার বিখ্যাত গ্রন্থ মুকাদ্দিমায় আলোচনা করেছেন যে সামাজিক সংহতি, সমাজের বিকাশ, সমাজের উন্নয়ন, ইতিহাস, দর্শন, সমাজের মানুষের মাঝে সম্পর্ক কেমন হবে, এই বিষয়গুলো তিনি গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, যা এখন সমাজবিজ্ঞানে খুবই আলোচিত বিষয়। সমাজবিজ্ঞানে তার প্রভাব হচ্ছে তিনি সামাজিক পরিবর্তন এবং সমাজের গতিশীলতা সম্পর্কে প্রথম বিজ্ঞানসম্মত বিশ্লেষণ প্রদান করেন। অর্থাৎ সমাজ যে পরিবর্তনশীল এবং গতিশীল, এই বিষয়ে ইবনে খালদুন সর্বপ্রথম বিজ্ঞানসম্মত বিশ্লেষণ দেন। অর্থাৎ তিনি প্রমাণ করেন যে সমাজ একটি পরিবর্তনশীল এবং গতিশীল সমাজ একটি পরিবর্তনশীল এবং গতিশীল প্রতিষ্ঠান। এরপর আমরা দেখব ম্যাকিয়াভেলি তার গ্রন্থ দ্য প্রিন্সে রাজনীতি ও ক্ষমতার প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ আমরা জানি যে সমাজবিজ্ঞান একটি সমাজের রাজনীতি এবং সেই রাজনীতির প্রকৃতি কেমন হবে সেই বিষয়টা আলোচনা করেন। আর ম্যাকিয়াভেলি তার গ্রন্থ দ্য প্রিন্স, এই গ্রন্থে তিনি বহু পূর্বেই
এই রাজনীতি ও ক্ষমতার প্রকৃতি নিয়ে আলোচনা করে গিয়েছেন, এবং তার প্রভাবটা হলো তিনি ক্ষমতা ও সমাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেন, যা পরবর্তীতে রাজনৈতিক সমাজবিজ্ঞানের ভিত্তি তৈরি করে। অর্থাৎ আমরা এখন রাজনৈতিক সমাজবিজ্ঞান বলে যে একটি অধ্যায় পাঠ করছি, সে রাজনৈতিক সমাজবিজ্ঞানের মূল ভিত যিনি গড়ে দিয়েছেন তিনি হলেন ম্যাকিয়াভেলি। এরপরে আমরা আলোচনা করব টমাস মোর। টমাস মোর তার গ্রন্থ ইউটোপিয়াতে একটি আদর্শ সমাজের কল্পনা করেছেন। অর্থাৎ একটি আদর্শ সমাজ কেমন হবে, সেই সমাজের সদস্যদের আচরণ কেমন হবে, সামাজিক প্রতিষ্ঠানগুলো কেমন হবে, সমাজের সদস্য, সামাজিক প্রতিষ্ঠান এবং এদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন টমাস মোর তার গ্রন্থ ইউটোপিয়াতে। তিনি সামাজিক ন্যায় বিচার ও সমতার ধারণা নিয়ে আলোচনা করেছেন, যা সমাজবিজ্ঞানে আদর্শ সমাজের ধারণাকে প্রভাবিত করেছে। এরপর আমরা দেখব ভিকো। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান কি? ভিকো তার গ্রন্থ নিউ সায়েন্স, এই গ্রন্থে তিনি আলোচনা করেছেন সমাজ ও ইতিহাসের বিকাশ নিয়ে। তিনি সমাজের বিকাশকে একটি চক্রাকার প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন, যা পরবর্তীতে সমাজবিজ্ঞানে গতিশীলতা ও পরিবর্তনের ধারণাকে প্রভাবিত করেছে। এরপরে আমরা দেখব মন্টেস্কু। মন্টেস্কু তার গ্রন্থ দ্য স্পিরিট অফ দ্য লজ এ সমাজ, আইন এবং রাজনীতি, এদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ একটি সমাজ, আইন, ল এবং রাজনীতি, এই তিনটি বিষয়ের মধ্যে সম্পর্ক কেমন হবে, হ্যাঁ, তাদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে, তাদের প্রকৃতি কেমন হবে, কার্যাবলী কেমন হবে, এই বিষয়গুলো আলোচনা করেছেন মন্টেস্কু। তিনি সামাজিক প্রতিষ্ঠান ও আইনের প্রভাব নিয়ে আলোচনা করেছেন, যা সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠানগত বিশ্লেষণের ভিত্তি তৈরি করেছে। এরপর আছে কদর্সে। তিনি সমাজের অগ্রগতি ও মানবিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ একটি সমাজ কিভাবে ধীরে ধীরে উন্নয়ন করবে, সমাজের অগ্রগতি কিভাবে হবে এবং সমাজের যে মানব সম্প্রদায় আছে তাদের মানবিক উন্নয়ন কিভাবে হবে, সেই বিষয়টি আলোচনা করেছেন। তিনি সামাজিক পরিবর্তন এবং উন্নয়নের ধারণাকে প্রভাবিত করেছেন। তার এই সমাজের অগ্রগতি ও মানবিক উন্নয়ন বিষয়ক আলোচনা সামাজিক পরিবর্তন ও উন্নয়নের ধারণাকে প্রভাবিত করেছে। এরপরে আছেন অগাস্ট কোত। অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। আমরা সকলেই জানি তিনি প্রথম 1839 সালে সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছিলেন এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমাজ নিয়ে গবেষণার প্রস্তাব করেছিলেন। অগাস্ট কোত পজিটিভিজমের ধারণা প্রবর্তন করেন, যা সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে। অর্থাৎ সমাজবিজ্ঞান যে একটি বিজ্ঞান, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন অগাস্ট কোত, এবং তিনি সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছিলেন, এবং সে কারণেই সমাজবিজ্ঞানের যে বৈজ্ঞানিক ভিত্তি আমরা দেখতে পাই, সেটি অগাস্ট কোতেরই অবদান। এরপর আমরা দেখব কার্ল মার্কস। কার্ল মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বে সামাজিক শ্রেণীসংঘাত ও অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাজের বিকাশ ব্যাখ্যা করেছেন। তার তত্ত্ব সমাজবিজ্ঞানের সংঘাত তত্ত্বের ভিত্তি তৈরি করেছে। এরপরে আছে চার্লস ডারউইন। ডারউইনের বিবর্তন তত্ত্ব সমাজবিজ্ঞানে সামাজিক পরিবর্তন ও বিকাশের ধারণাকে প্রভাবিত করেছে। ডারউইনের বিবর্তন তত্ত্ব সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি যে মানুষ, তার বিবর্তন তত্ত্বে বলা হয়েছে বানর থেকে কিভাবে মানুষ হয়েছে ধীরে ধীরে পরিবর্তন হয়ে প্রকৃতিতে, তিনি এটি বলেছেন। এছাড়াও তার বিবর্তন তত্ত্বে আরো অনেক আলোচনা রয়েছে। তো তার তত্ত্ব সামাজিক গতিশীলতা এবং পরিবর্তনের ধারণাকে বিজ্ঞানসম্মত ভিত্তি প্রদান করেছে। অর্থাৎ কিভাবে সমাজে ধীরে ধীরে পরিবর্তন হয় এবং এর মাধ্যমে বোঝা যায় যে সমাজ একটি গতিশীল প্রক্রিয়া, সেই বিষয়টি তার আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার সামাজিক বিবর্তন তত্ত্ব প্রবর্তন করেন এবং সমাজকে একটি জীবন্ত অর্গানিজম হিসেবে ব্যাখ্যা করেন। তার তত্ত্ব সমাজবিজ্ঞানের জৈবিক উপমার ব্যবহারকে প্রভাবিত করেছে। এরপরে আছেন সিগমুন্ড ফ্রয়েড। ফ্রয়েড মনোবিশ্লেষণের মাধ্যমে ব্যক্তির আচরণ ও সামাজিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। অর্থাৎ সমাজে একজন মানুষের আচরণ কেমন হবে এবং তার
সামাজিক বিভিন্ন ক্রিয়াকলাপ কার্যক্রম কেমন হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সিগমুন্ড ফ্রয়েড। তার তত্ত্ব সমাজবিজ্ঞানে ব্যক্তির মনস্তত্ত্ব ও সামাজিক প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক বিশ্লেষণে সহযোগিতা করে। এরপরে আছেন ফ্রেডেরিক লোপ্লে। লোপ্লে পরিবার ও শ্রমিক শ্রেণীর জীবন নিয়ে গবেষণা করেছেন। তার গবেষণা সামাজিক গবেষণায় এমপিরিসিজমের গুরুত্ব বৃদ্ধি করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি লুইস হেনরি মর্গান। তিনি মর্গান আসলে আধুনিক সমাজ ও আত্মীয়তা ব্যবস্থা নিয়ে গবেষণা করেন। আমরা যখন পরবর্তীতে জ্ঞাতি সম্পর্ক বা কিনশিপ অধ্যায় নিয়ে পড়ব, সেখানে আমরা দেখব যে জ্ঞাতি সম্পর্ক নিয়ে মর্গান বেশ কিছু মতবাদ এবং কিছু তত্ত্ব দিয়েছেন, যেগুলো সমাজবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ। তার গবেষণা নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করেছে। অর্থাৎ নৃবিজ্ঞান যেটি মানুষকে নিয়ে মূলত আলোচনা করে, আর সমাজবিজ্ঞান যেটি মূলত সমাজ, সমাজের সদস্য, সামাজিক প্রতিষ্ঠান, এগুলোর আচরণ এবং এগুলোর এর মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এই দুটি নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান এই দুটি বিষয়ের মধ্যে যে সেতু বন্ধন এটি তৈরি হয়েছে যে মর্গানের তত্ত্ব এবং মতবাদের কারণে। এরপরে সর্বশেষ আমাদের আছে এডওয়ার্ড টেইলর। টেইলর সংস্কৃতি ও সমাজের বিকাশ নিয়ে গবেষণা করেন। তার গবেষণা সাংস্কৃতিক সমাজবিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে। তো এই আলোচনার মধ্য দিয়ে আজকে আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় অর্থাৎ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, এই আলোচনা আমরা আজকে শেষ করলাম। তো আমরা শেষ মুহূর্তে আরো একবার দেখে নিব যে আজকে আমরা 4র্থ অধ্যায়ে কি কি বিষয় আলোচনা করলাম, টপিকগুলো কি কি, এবং আজকে আমরা সমাজবিজ্ঞানের যে বেসিক ক্লাস আছে সেটি সম্পন্ন করেছি। ভবিষ্যতে আমরা বোর্ড প্রশ্ন, কলেজ প্রশ্ন এবং সিকিউ এমসিকিউ সলভ করব ইনশাআল্লাহ। এরপরে তোমাদের যে যারা এইচএসসি 2025 সালে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমরা একটি প্ল্যান করেছি। তোমরা এই প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী প্রতি মঙ্গলবার একটা করে লেকচার ইনশাআল্লাহ পেয়ে যাবে। এভাবে তোমাদের যে 6টি 12টি অধ্যায় আছে সমাজবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রে, সবই তোমরা পেয়ে যাবে মানবিক জ্ঞানের পেজে। তোমরা সমাজবিজ্ঞানে আমার ক্লাসটি পাবে প্রতি মঙ্গলবারে আমার ক্লাসটি তোমরা পেয়ে যাবে সমাজবিজ্ঞানে। আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।